বললাম দেখা যাচ্ছে? এক রাজবাড়ির রোমাঞ্চকর কাহিনী। হ্যাঁ স্যার। আচ্ছা, বললাম যে দেখো, তোমাদের ওখানে মেসেজ করতে পারবে। তো আমরা এখান থেকে 36 নাম্বার থেকে শুরু করে শেষ অবধি যাব। মোটামুটি 50টার উপরে প্রশ্ন আছে। বেশি, যেহেতু রাত্রি অনেকটাই হয়েছে, তো তাড়াতাড়ি করে তোমরা খাতা বের করে উত্তরগুলো করবে। করে অবশ্যই আমাকে বলবে কার কটা করে হচ্ছে। এবার আমি তো নিতে পারছি না কাউকে। তো আমি প্রথম প্রশ্ন যেটা আমাদের রয়েছে, দেখো এখানে, মেগাস্থিনিস ইন্ডিকাতে দক্ষিণ ভারতের কোন রাজবংশের কথা উল্লেখ করেছেন? এটার উত্তরটা তোমরা নিজেরা আগে করো, করে তারপরে জাস্ট নাম্বারটা দিয়ে আর এদিকে উত্তরটা লিখে নিবে খাতার মধ্যে, আর ওইদিকে টেক্সট মেসেজও করতে পারো। তাহলে কি হবে উত্তরটা? ইসে করে বলো, এই কি বলে, তোমার অডিও অন করে বলতে পারো। চের, এখানে চোল হবে, হ্যাঁ এখানে চোল, পাণ্ড্য, সাতবাহন, কোনটা হবে বলো? অডিওটা অন করে বলতে পারো, অসুবিধা নেই, চুপ করে থাকো না। বলছে মেগাস্তিনিস ইন্ডিকাতে দক্ষিণ ভারতের কোন রাজবংশের কথা উল্লেখ করেছেন? চের, চোল, পাণ্ড্য, সাতবাহন। পারবে না কেউ? আচ্ছা, এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। এটার সঠিক উত্তর হবে পাণ্ড্য। হুম, সে পাণ্ডব। হ্যাঁ পাণ্ড্য হবে। তারপরে এটা সহজেই আছে, আই থিঙ্ক অনেকে পারবে। কোন গুপ্ত শাসক প্রথম রৌপ্য মুদ্রা চালু করেছিলেন? আগে তোমরা উত্তরটা লিখে নাও খাতার মধ্যে, তারপরে আমি যখন জিজ্ঞাসা করবো তখন বলবে সবাই। কোন গুপ্ত শাসক প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রামগুপ্ত। সঠিক উত্তর কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটার সঠিক উত্তর হবে দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, গুপ্ত আমলে অগ্রহারিকা কোন কাজের দায়িত্বে ছিলেন? গুপ্ত আমলে অগ্রহারিকা নামে একটা দায়িত্ব পদ ছিল। সেই অগ্রহারিকাদের কাজ কি ছিল সেটা হচ্ছে, বি অপশন। একটু দাঁড়াও, একটু নিয়ে নিই আমি, হ্যাঁ। বলছিলাম, তোমরা আগে উত্তরটা বলবে না, আগে খাতার মধ্যে করে নাও। আচ্ছা, গুপ্ত আমলে অগ্রহারিকা কোন কাজের দায়িত্বে ছিলেন? লিপিকার, দাতব্য বিভাগের প্রধান, তারপর হচ্ছে যুদ্ধ ও শান্তির মন্ত্রী, তারপর গ্রামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। এটার সঠিক উত্তর কি হবে বলো? স্যার বলবো? হ্যাঁ বলো বলো। দাতব্য বিভাগের প্রধান। দাতব্য বিভাগ, কারণ ওই গুপ্ত আমলে যে জমি দান করা হতো সেগুলোকে অগ্রহারিকা বলা হতো, এই জন্য এটা সঠিক উত্তর হবে দাতব্য বিভাগের প্রধান। আচ্ছা, তারপরে গুপ্ত যুগে রাজস্ব একত্রিত করার অধিকারীকে কি বলা হতো? আগে উত্তরটা করে নাও তোমরা নিজেরা। গুপ্ত যুগে রাজস্ব একত্রিত করার অধিকারী কে ছিলেন, বা যে ট্যাক্স কালেক্ট করতো তাকে কি বলা হতো? তোমরা না এই নাম্বারটা লিখবে, নাম্বারটা লিখে সঠিক উত্তরটা লিখে নিবে, তারপরে আমাকে বলবে কার কটা করে হচ্ছে। আচ্ছা, এবার এইখানে অপশনগুলো আছে ধ্রুবাদীকরণ, সন্নিধাতা, সমাহার্তা, আর হচ্ছে মহাভান্ডাগারিকা। এটা সঠিক উত্তর বলো কি হবে এবার বলো। বি। হ্যাঁ, বি বি স্যার, বি। আচ্ছা বি বলছে, বাকিরা কেউ? হ্যাঁ, স্যার এ। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে এ। কারণ হচ্ছে সন্নিধাত্তা আর সমাহার্তা, এগুলো হচ্ছে দেখবে তোমরা কৌটিল্যের অর্থশাস্ত্র যে আছে, কোষাধ্যক্ষ তাদের মধ্যে পড়ে। এগুলো মৌর্য আমলের। এই সমাহার্তা হচ্ছে মৌর্য আমলের ট্যাক্স কালেক্টর ছিল, আর সন্নিধাতা হচ্ছে কোষাধ্যক্ষ ছিল মৌর্য আমলের। আর গুপ্ত আমলের যে ট্যাক্স কালেক্ট করতো তাকে বলা হতো ধ্রুবাদীকরণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে, কোন গুপ্ত শাসকের রৌপ্য মুদ্রা পাওয়া যায়নি? হ্যাঁ, আগে উত্তরটা তোমরা করে নাও নাম্বারটা দিয়ে, যে কোন গুপ্ত শাসকের রৌপ্য মুদ্রা পাওয়া যায়নি? সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, বুধগুপ্ত। আচ্ছা, এবারে সঠিক উত্তরটা বলো।
স্যার এ। এ বলছো, বাকিরা স্যার কেউ? আন্দাজে বলছি বি, অনুমানে বি অনুমানে বি বলছি স্যার, বুঝতে আচ্ছা, পারছি না। আর কেউ? জি স্যার, ডি। ডি। এটার সঠিক উত্তর হবে ডি। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে এক নাম্বারটা, সমুদ্রগুপ্ত। কারণ রৌপ্য মুদ্রা প্রথম চালু করেছিল, এখনই প্রথম দিকে আমরা উত্তরটা করলাম যে প্রথম রৌপ্য মুদ্রা চালু করলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার আগের কারো রৌপ্য মুদ্রা ছিল না, তাহলে এইখানে কি করে সমুদ্রগুপ্ত হয়? তাহলে এই দিক থেকেও তো তোমাদের ধরতে হবে। তাহলে এটার সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত কিন্তু। হ্যাঁ, আমি নিয়ে নি সবাইকে আজকে একটু, কারণ এগুলো প্রশ্ন করতে না বানাতে অনেক টাইম লাগে, তো যখন এত কষ্ট করে বানিয়েছি সবার জন্য নিয়ে নাও। তো এটা সঠিক উত্তর হবে কিন্তু সমুদ্রগুপ্ত, বুঝতে পারলে তো? কারণ প্রথম রৌপ্য মুদ্রা চালু করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার আগে কারো রৌপ্য মুদ্রা কিন্তু ছিল না। আচ্ছা, গুপ্ত শাসকদের মধ্যে কোন গুপ্ত শাসক অশ্বমেধ যজ্ঞ করেছিল? এখানে অপশন গুলো দেখে উত্তরগুলো আগে করো। স্যার বলবো একটু সমুদ্রগুপ্ত, দাঁড়াও। কুমারগুপ্ত প্রথম। বি বি বি। আচ্ছা, প্রথমটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর সমুদ্রগুপ্ত। বি স্যার সি নাম্বারটা? হবে। স্যার সি সি হবে। হবে স্যার, সি হবে স্যার। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে সি নাম্বারটা, সমুদ্রগুপ্ত। আর কুমারগুপ্ত প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিল। আর একটা কথা বলি, সমুদ্রগুপ্তের একটা কথা যে সমুদ্রগুপ্ত, আচ্ছা তোমরাই বলো, যখন তোমরা উত্তরগুলো বললে, সমুদ্রগুপ্ত যে অশ্বমেধ যজ্ঞ করেছিল সেটা আমরা কোন সোর্স থেকে জানতে পারি? স্যার তার এলাহাবাদ প্রশস্তি। মুদ্রা থেকে জানা যায়, স্কন্দগুপ্তের ভিতারি থেকে জানা যায়। আর আই থিঙ্ক আচ্ছা, সমুদ্রগুপ্তের আর কুমারগুপ্তের যে অশ্বমেধ যজ্ঞ করেছিল দুটাই আমরা মুদ্রা থেকে জানতে পারি, কিন্তু সমুদ্রগুপ্তের আরো সোর্স থেকে যাওয়া যায়। সেটা হচ্ছে প্রভাবতী গুপ্তার যে কপার প্লেট ছিল, হ্যাঁ, তাম্র কপার প্লেটটা যে ছিল সেখান থেকে জানা যায়। আর হচ্ছে ভিতারি ইনস্ক্রিপশন স্কন্দগুপ্তের, এই তিনটা সোর্স থেকে আমরা সমুদ্রগুপ্তের অশ্বমেধ যজ্ঞের কথা জানতে পারি। আর কুমারগুপ্তের অশ্বমেধ যজ্ঞের কথা শুধুমাত্র আমরা মুদ্রা থেকে জানতে পারি, কারণ তিনি অশ্বমেধ যজ্ঞ করার মতো একটা মুদ্রা প্রচলন করেছিল। এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের অশ্বমেধ যজ্ঞের কথা আমরা জানতে পারি না। আচ্ছা, এবারে 42 নাম্বার, রামগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী পাওয়া যায় কোন উৎস থেকে? আমরা এই রামগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে কাহিনী, যেটা একটা নাটকের মতো বানানো হয়েছিল, সেটা আমরা কোন সোর্স থেকে জানতে পারি? তো অপশন আছে, প্রথমটা অপশন ডি। স্যার এ হবে স্যার এ। এ নাম্বারটা অপশন হচ্ছে ডি দেবী স্যার। চন্দ্রগুপ্তম নাটক। আচ্ছা, যখন আমি উত্তরটা চাইবো একটু তোমরা তারপরেই দিও। তারপর হচ্ছে সিঙ্গার প্রকাশ থেকে, আর কালিদাসের মালবিকাগিনী মিত্রম থেকে। আর ডি নাম্বারটা বলছে এ আর বি উভয় থেকে, অর্থাৎ এ আর বি এই দুটো থেকে। সঠিক উত্তর কি হবে বলো এবার তোমরা। স্যার এ আর বি হবে। স্যার ডি ডি। আচ্ছা, ডি নাম্বারটা এটা সঠিক উত্তর। কারণ হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম যে বিশাখ দত্তের যে দেবী চন্দ্রগুপ্ত নাটকটা ছিল, এটা মূল রূপে হারিয়ে গেছিল। তো কিছু অংশটা পাওয়া গেছিল, সেটা হচ্ছে ভোজের যে লেখা ছিল, ভোজের সিঙ্গার প্রকাশে সেখানে তুলে ধরেছিল। তার মানে এই দুটো সোর্স থেকে আমরা রামগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনীর বর্ণনা জানতে পারি। আচ্ছা, তারপরে 43 নম্বর প্রশ্ন, নিচের কোন উপাধিটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল না? ঠিক আছে, তো আগে উত্তরটা করে নাও নাম্বারটা দিয়ে। কার কটা করে হচ্ছে আমাকে বলবে, যখন জিজ্ঞাসা করবো উত্তরটা তখনই বলো। দেবশ্রী, দেবগুপ্ত, দেবেন্দ্র, দেবরাজ। ঠিক আছে, এবার এটার সঠিক উত্তরটা মাইক অন করে বলো। স্যার সি হবে দেবেন্দ্র। স্যার সি হবে, সি স্যার। আচ্ছা, দেবেন্দ্র ছিল না। আচ্ছা, দেবেন্দ্র ছিল না, বাকি তিনটা ও সি। কিন্তু ছিল। এর কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু অনেকগুলোই উপাধি ছিল। পরম ভাগবত উপাধি নিয়েছিল, বিক্রমাদিত্য নিয়েছিল, হ্যাঁ, এগুলোও দেখবে কিন্তু। স্যার একটা মিস হয়ে গেল স্যার, 42 দাগটা করা হয়নি। 42 41-এর পরে 43 দাগ চলে আসছে। 42-এর ডি নাম্বার বললাম তো, এ আর বি হবে সঠিক উত্তর। কোনটা? এটা তো হলো। আচ্ছা, এবার 44 নাম্বারটা দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করার পর কোন জায়গাগুলো দখল করেছিল বা লাভ করেছিল? প্রথমটা হচ্ছে উড়িষ্যা ও বাংলা, তারপর হচ্ছে মালব ও গুজরাট, তারপর হচ্ছে কনৌজ ও থানেশ্বর, তক্ষশিলা ও সৌরাষ্ট্র। এটা সঠিক উত্তর কি হবে বলো। বি স্যার। স্যার বি। এটা সঠিক উত্তর হবে বি, মালব, গুজরাট আর হচ্ছে কাথিয়াওয়াড়। হ্যাঁ, এই তিনটা জায়গা গুজরাট ওদেরকে পরাজিত করে ওই শকদের এই জায়গাগুলো লাভ করেছিল। তো আরেকটা কথা এখানে বলি তোমাদের,
আচ্ছা বলো তো দেখি, যে বর্তমানে কিন্তু এই যে কৌনসটা কোথায় আছে বলতে পারবে? হুম, স্যার বলো। থানেশ্বর, হাওড়িয়ানা, এই কর্ণাটকে। কনক স্যার উত্তরপ্রদেশ স্যার, সরি হ্যাঁ, উত্তরপ্রদেশ স্যার। উত্তরপ্রদেশ হবে। হ্যাঁ, এটা কিন্তু জানে রাখবে, মানে কি বলতো, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো কনৌজ, থানেশ্বর এগুলো ওই পুষ্যভূতি বংশের যে তাদের রাজধানী ছিল। তো এগুলোর লোকেশন গুলো অবশ্যই জানবে, মানে কিছু কিছু গুলোর অবশ্যই জেনে নিবে কিন্তু। আচ্ছা, দ্বিতীয় স্যার চন্দ্রগুপ্ত, আগের দিনে প্রশ্নটা ভুল করে আমাকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কাদের সাথে বৈবাহিক সম্পর্ক ছিল না বলেছে? হ্যাঁ, যে এখানে অপশন গুলো দেখো, নাগ বংশের সাথে, বাগাটক বংশের সাথে, লিচ্ছবি বংশের সাথে, কদম্ব বংশের সাথে। স্যার বলবো, স্যার বলবো। একটু সি দাঁড়াও। স্যার, লিখছো? আচ্ছা, বলো, এবার বলো কে? সি স্যার। আরেকজন কে? লিচ্ছবি, আচ্ছা, এটা লিচ্ছবি হবে এটা। আচ্ছা, এটা সি হবে। কারণ হচ্ছে ওই লিচ্ছবিদের সাথে প্রথম কুমারগুপ্ত বৈবাহিক সম্পর্কে মানে আবদ্ধ হয়েছিল। এই কারণে এই সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দহিত্রী। আর এই তিনটার সাথে কিন্তু বাকি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বৈবাহিক সম্পর্ক ছিল। নাগ বংশ, কুবের নাগের সঙ্গে তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিয়ে যে বিয়ে করেছিল, বাকাটক বংশের সাথে তার কন্যা যে ছিল দ্বিতীয় রুদ্রদেবের সাথে বিয়ে ছিল। আর কদম্ব বংশের সাথে তার যে পুত্র ছিল কুমারগুপ্ত, তার সাথে ওই কদম্ব বংশের কন্যার সাথে বিয়ে দিয়েছিল। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নর মধ্যে খপ্ন কিসের জন্য বিখ্যাত ছিল? জাদুবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, স্থপতি। বলো জাদু, জাদু হতে পারে। বলো এটার সঠিক উত্তর বলো দেখি। মাঝে সাঝে দুই একটা দিয়েছি, একটু মানে কঠিন প্রশ্ন, না হলে তো সবই ইজি। বলো এটার সঠিক উত্তর কি হবে, বলো এটা। স্যার মনে হচ্ছে বি হবে। জাদুবিদ্যা স্যার বলুন তো। জাদুবিদ্যা নাকি স্যার? না, এটা জাদুবিদ্যা নয়। স্যার বি হবে। এটা এটা হবে বি হবে। হ্যাঁ, বি বি বি। বি হচ্ছে জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যার সাথে দুইজন ছিল, একটা হচ্ছে এই খপনক ছিল, আর হচ্ছে তোমার বরাহমিহির ছিল। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? আর এই জাদুবিদ্যা আই থিঙ্ক শঙ্কু না কি একজন ছিল, ওই ছিল আর কি, জাদুবিদ্যার একজন ছিল। কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে ছিল না? এই চারজনের মধ্যে নবরত্ন যে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের 9জন রত্ন, এর মধ্যে কে ছিল না বলো? বেতাল ভট্ট, স্যার ডি হবে। খপনক, চার বরাহমিহির, চার ডি। আর্যভট্ট। আর্যভট্ট। আর্যভট্ট ছিল না, এই বেতাল ভট্ট জাদুবিদ্যা ছিল। হ্যাঁ, বেতাল ভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তাহলে এটা সঠিক উত্তর হবে ডি। আচ্ছা, বিলসাত শিলালিপি কোন গুপ্ত শাসকের ছিল বলো? সমুদ্রগুপ্ত, স্যার বলবো বি, প্রথম প্রথম কুমারগুপ্ত। কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সবাই বলার চেষ্টা করবে উত্তর, হ্যাঁ, তারপরে না আমি বুঝতে পারবো যে তোমাদের মোটামুটি প্রিপারেশন ঠিক আছে। দুইজনেই তো বলছে শুধুমাত্র। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে প্রথম কুমারগুপ্ত। তারপর ময়ূর কার্তিকেয় প্রকার মুদ্রাকে প্রচলন করেছিলেন গুপ্ত শাসকদের মধ্যে? স্যার সমুদ্রগুপ্ত, স্যার বলবো বি স্যার, হবে। এটাও বি হবে স্যার। প্রথম কুমারগুপ্ত, এটা বি স্কন্দগুপ্ত, হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটার সঠিক উত্তর হবে কুমারগুপ্ত হবে। প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রশ্নটা দেখো, হুন শাসক মিহিরকুল কোন গুপ্ত শাসকের সময় আক্রমণ করেছিল? বলো, এখানে অপশন গুলো দেখো, প্রথমে বুধগুপ্ত আছে, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, নরসিংহগুপ্ত। স্যার সি হবে। কোশ্চেনটা একবার দেখান। আচ্ছা, কোশ্চিনটা হচ্ছে হুন শাসক মিহিরকুল কোন গুপ্ত শাসকের সময় আক্রমণ করেছিল? ঠিক আছে, মিহিরকুল কোন গুপ্ত শাসকের সময় আক্রমণ করেছিল, যিনি হুন শাসক ছিলেন একজন? তো এখানে প্রথম অপশনটা আছে আই বুধগুপ্ত, থিঙ্ক ডি স্যার, মনে হচ্ছে স্যার। প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, নরসিংহগুপ্ত। স্যার বি হবে, প্রথম কুমারগুপ্ত। স্যার আমার ডি মনে হচ্ছে, আচ্ছা, নরসিংহগুপ্ত। এটার সঠিক উত্তর হবে নরসিংহগুপ্ত বালাদিত্য। প্রথম কুমার সিংহ গুপ্তের সময় যে আক্রমণ করেছিল তার নাম হচ্ছে পুষ্যগুপ্ত ছিল। আর তোমার গিয়ে স্কন্দগুপ্তের সময় যে হুন আক্রমণ হয়েছিল তার নাম ছিল হচ্ছে খুসনেবাজ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। কৃষ্ণবাস। হুম, তো তিনটা হুন স্যার আক্রমণ হয়েছিল। তো এটা হচ্ছে নরসিংহগুপ্ত বালাজিতের সময়কালে মিহিরকুল আক্রমণ করেছিল ভারতবর্ষে। আচ্ছা, তো স্যার সতী প্রথার প্রমাণ পাওয়া যায় তারপর পর কোনটা? আচ্ছা, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেন, তার মধ্যে কোন রাজা দক্ষিণ ভারতের ছিল না? এই যে নিচে এখানে দেওয়া উচিত ছিল আমার, নিম্নোক্ত কোন রাজা দক্ষিণ ভারতের ছিল না এই যে 4 জনের মধ্যে?
এবার এটা আইডেন্টিফাই করো। হস্তিবর্মন, উগ্রসেন, নন্দিন, তারপর হচ্ছে নীলরাত। সি। আচ্ছা, বাকিরা কেউ বলবে? আর আন্দাজে বলবো না। না, যদি মোটামুটি আইডিয়া থাকে তোমরা বলতে পারো। তোমাদের আইডিয়া বলবে না মানে তোমার তো ওখানে নেগেটিভ স্যার নন্দিন। কারণ যাদের পড়া স্যার সি হবে। কারণ তোমাকে তো তুমি সব তোমার 60টা হোক বা 50টা 100টা হোক, তুমি কি সব কমন পাবে নাকি? তোমাকে তো কিছু আইডিয়া করতে হবে, আর আইডিয়া গুলো তাদেরই লাগবে যারা মোটামুটি পড়াশোনা করেছে। তাহলে এটার সঠিক উত্তর হবে নন্দিন হবে। হ্যাঁ, নন্দিন ছিল না? হ্যাঁ স্যার সি বলেছিলাম। হ্যাঁ। আচ্ছা, কোন গ্রন্থ থেকে ঘটি যন্ত্র যেমন রাহাত, তারপর তুলা যন্ত্র যেমন জলের পাম্প নামক জলসেচ যন্ত্রের বর্ণনা পাওয়া যায়? এটা হচ্ছে কাদম্বরী, হর্ষচরিত, ফুতুহ সালাতিন, তারিখি ফিরোজ শাহী। স্যার সি হবে। আচ্ছা, কুতুবি সালাতিন হবে। ফুতুহ সালাতিন। কুতুবে সালাতিন। সি সি। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো আগে, যে ঘটি যন্ত্র মানে কবে থেকে চালু হয়েছিল বলো তো? হুম, ঘটি যন্ত্র এনসিয়েন্ট আমলে চালু হলো, আর তোমরা উত্তরগুলো করছো সবাই ফুতুহ সালাতিন। ফুতুহ সালাতিন হচ্ছে সুলতানি আমলের গ্রন্থ, ইসামির ফুতুহ সালাতিন। আর ইসামির ফুতুহ সালাতিন থেকে হবে না, এটা সঠিক উত্তর হবে হর্ষচরিত। ঠিক আছে? কে যে জয়েন করতে স্যার চায় না? ফুতুহ সালাতিন একটা যন্ত্র পাওয়া গেছিল, সেটা কি স্যার? ওটা পরে বলছি আমি, ঠিক আছে? যেহেতু আমার ওটা এই কি বলে তোমার প্রশ্নের মধ্যে আছে একটা চাকা। চরকা পাওয়া গেছিল, চরকা ফুতুহ সালাতিন থেকে। কে যে জয়েন করতে চাচ্ছে, ডিস্টার্ব এরকম করছে। ফুতুহ সালাতিন থেকে চরকার নিদর্শন পাওয়া যায়। একটু দাঁড়াও তো, আমি এটা একজনকে নিয়ে নিই। ঠিক আছে? কে এরকম ডিস্টার্ব করছে রে ভাই? আচ্ছা, এবারে দেখো, হর্ষবর্ধনকে আচ্ছা, এটা সঠিক উত্তর বললাম যে এটা হচ্ছে হর্ষচরিত। হ্যাঁ, তারপর হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়, তা আমরা কোন উপাদান থেকে জানতে পারি? হর্ষবর্ধনকে যে সকলোত্তর পথনাথ বলা হয়, তা আমরা কোন সোর্স থেকে জানতে পারি? সেটা হচ্ছে উদয় স্যার বলবো স্যার? দাঁড়াও একটু দাঁড়াও, আমি অপশনগুলো বলি। উদয় স্যার সুন্দরী স্যার গ্রন্থ থেকে, আইহোল প্রশস্তি থেকে, বাস্কের তাম্রপট্ট থেকে, সিইউটিপি। চলো এবার বলো উত্তরটা। স্যার এ হবে, উদয় সুন্দর। বি স্যার, বি স্যার। স্যার এ হবে। আচ্ছা, এটা আইহোল রবিকীর্তি, আইহোল। এটা কিন্তু স্যার এ আইহোল হবে। না 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 না, এটা আই হবে। এই সরি, বি হবে। এটা সকল আইহোল প্রশস্তি থেকে। আর তুমি যেটা বলছো উদয় সুন্দরী কথা যে বলছো, এটা হচ্ছে ধর্মপালকে বলেছিল। দেবপালকে। না না না, দেবপাল নয়, ধর্মপালের উদয় সুন্দরীর কথা ছিল, সোড্ডালের কবি উদয় সুন্দরীর হ্যাঁ কথা স্যার থেকে ভুলে জানা যায় ফেলেছি। যে ধর্মপাল ওই 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 যে হ্যাঁ, ওটাকে ধর্মপাল বলা হয়। ওই জন্যই বললাম যে যখন উত্তরগুলো করবে একটু ভাবনা চিন্তা করে করবে। নাহলে এই যে ভুলভাল করে আসবে পরীক্ষাতে, তোমরা বলবে যে হ্যাঁ আমি সবই পেরেছি। তো আইন হর্ষবর্ধনের প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি আচ্ছা, রবি কীর্তি। দ্বিতীয় চালুক্যরাজ ওর সভাকবি রবি কীর্তির আইহোল প্রশস্তি। আচ্ছা, হর্ষবর্ধনের জমিদানের বর্ণনা আমরা কোন উপাদান থেকে জানতে পারি? একটা বাস্কের তাম্রপট্ট, মধুবন তাম্রপট্ট, আইহোল শিলালিপি, আর হচ্ছে কাদম্বরী গ্রন্থ থেকে। হর্ষবর্ধন যে জমিদান করেছিল তার কোনটা সোর্স থেকে আমরা জানতে পারি এটা? বাস্কের। বাকিরা কেউ বলবে? আর স্যার আমার তো মনে হচ্ছে মধুবন হতে পারে স্যার। মধুবন বি নাম্বার হবে আমার মনে হচ্ছে। আচ্ছা দেখো, বাস্কের থেকে হর্ষবর্ধনের হস্তাক্ষর পাওয়া গেছিল, নিজের সিগনেচার। মধুবন থেকে তার জমিদানের বর্ণনা পাওয়া গেছিল। ঠিক আছে? তাহলে এটার সঠিক উত্তর কিন্তু মধুবন হবে। ঠিক আছে? আচ্ছা, পর্যটকদের রাজপুত্র বা যুবরাজ, প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? কিসিং, ফাইহেন, হিউয়েনসাং। মার্কো পোলো। কি হবে বলো? হিউয়েনসাং। স্যার জি স্যার, হিউয়েনসাং। জি, এটা শুনুন। এটার সঠিক উত্তর হবে হিউয়েনসাং। হিউয়েনসাং। আচ্ছা, কুষাণ বংশের দ্বিতীয় রাজধানী কোথায় অবস্থিত ছিল? পাটলিপুত্র, পুরুষপুর, মথুরা, উজ্জয়িনী। উজ্জয়িনী। বলবো উজ্জয়িনী স্যার, স্যার, প্রথম হচ্ছে পুরস্পুর। আচ্ছা, উজ্জয়িনী। বাকিরা কেউ কি বলবে? স্যার মথুরা হবে। স্যার মথুরা পুরুষপুর। হবে। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে মথুরা। ঠিক আছে? উজ্জয়িনী ছিল না। উজ্জয়িনীর দ্বিতীয় রাজধানী ছিল ইসের, ওই তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের। গুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আচ্ছা, এবারে প্রশ্নটা দেখো, কোন পাল রাজা দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র বংশীয় রাজবংশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন? একটা হচ্ছে দেবপাল। গোপাল, দেবপাল স্যার, ধর্মপাল, দেবপাল প্রথম স্যার। মহিপাল, দেবপাল।
বলো। দেবপাল স্যার। স্যার এটা দেওপাল হবে আচ্ছা, এটা দেবপাল হবে। স্যার। হ্যাঁ, তবে বলো। সেটে সেটে প্রশ্ন নিয়েছিল স্যার ধর্মপাল। না না, ওটা ভুলভাল যদি ওরা নেই, ওটা কি বলা আছে কিছু? তোমরা ওটা চ্যালেঞ্জ করতে হ্যাঁ পারো, ওই চ্যালেঞ্জ তোমরা করতে পারো, ওটাতে কোনো ডাউট নেই। আচ্ছা, জগদ্দল মহাবিহার কে নির্মাণ করেছিল? ধর্মপাল, প্রথম মহিপাল, শশাঙ্ক? রামপাল। এটা হচ্ছে মদনপাল। মদন পাল। মদনপাল আছে। কি হবে বলো? এইখানের অপশন দেখে করো, ঠিক আছে? যেটা আছে সেটা দেখে করো। এখানের অপশন তাহলে রামের দিকেই যাবে, এই মদনের দিকেই যাবে আর কি। আচ্ছা, তোমাদের এখানে একটু ব্যাখ্যাটা দিই আমি। যদি এরকম যদি উত্তর অপশন গুলো থাকে, তোমরা অবশ্যই শশাঙ্ক করবে। আর যদি এখানে অপশনে শশাঙ্ক না থাকে, তাহলে অবশ্যই তোমরা রামপাল বলবে। কারণ এটা নিয়ে অনেক ডিবেট আছে। আবার কেউ বলছে যে শশাঙ্ক যেহেতু বৌদ্ধ বিদ্বেষী ছিল, তাহলে কি করে তিনি মহাবিহার, বুদ্ধ বিহার এগুলো বানাতে পারে, ওই জন্য এটার সঠিক উত্তর অনেক সময় রামপালকে নেওয়া হয়। তো আমি রামপালকে ইচ্ছাকৃত ভাবে দিইনি। তা আমি ভাবছি এটা দেখি, ডিবেটের মধ্যে যেহেতু ছিল শশাঙ্ক আর রামপালকে নিয়ে, ওই জন্য আমি শশাঙ্কটা দিয়েছি। এখানে অপশন শশাঙ্ক হবে। আর যদি শশাঙ্ক না থাকে, তবে রামপাল দিবে। বখতিয়ার খলজির বাংলাদেশ অভিযান সম্পর্কে আমরা জানতে পারি কোন সোর্স থেকে? অলবিরনি থেকে, তারপর হচ্ছে মিনাজুদ্দিনের থেকে, তারপর আমির খসরু, ইবন বতুতা থেকে। মিনাজউদ্দিনের তবাকাত ইবনে নাসির। এটার সঠিক উত্তর হবে সিরাজ। মিনাজউদ্দিন সিরাজের তবাকতি নাসিরি থেকে। এই মিনাজউদ্দিন সিরাজ লক্ষণ সেনকে তোমরা জানো লাগবগ বলেছে। দেওপাড়া হিন্দুস্তানের খলিফা বলেছে। দেওপাড়া প্রশস্তি থেকে আমরা কোন রাজার কীর্তি কাহিনী জানতে পারি? হেমন্ত বিজয় সেন, সেন। লক্ষণ সেন, বিজয় সেন, আর হচ্ছে বল্লাল সেন। স্যার বিজয় সেন। বিজয় সেন স্যার, বিজয়। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে বিজয় সেন। আচ্ছা, গন্ড ফার্নিস কোন রাজবংশের রাজা ছিলেন? কুষাণ, শক, পার্থিয়ান। ইন্দো গ্রিক, পার্থিয়ান? বলো। পার্থিয়ান হবে, ঠিক আছে। বাকিরা কেউ বলবে? পার্থিয়ান। আচ্ছা, এটা সঠিক উত্তর স্যার হচ্ছে, দিয়েই তো দিল। এটা সঠিক উত্তর হবে পার্থিয়ান, ঠিক আছে? আর যদি পার্থিয়ান না থাকে, এর বিকল্প বিকল্প কি থাকতে পারে পল্লব। বলো তো? পল্লব থাকতে পারে। পল্লব, পল্লব নয়, পল্লব। পল্লব। হ্যাঁ, আর যদি পল্লব হবে আমাদের কিন্তু ভারতের পল্লব। এটা পাল হবে ওই যে কাঞ্চিপুরম টাঞ্চিপুরম যে ওইদিকে আছে, তামিলনাড়ু ওইদিকে পল্লব। আর পল্লব, পার্থিয়ান এক। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা, বিন্দুসারের রাজদরবারে আগত দূত ডাইমেকাস কোন দেশ থেকে এসেছিলেন? সিরিয়া, ম্যাসিডোনিয়া, মিশর, থাইল্যান্ড? এটা সঠিক উত্তরটা বলো। স্যার সিরিয়া হবে। সিরিয়া। স্যার সিরিয়া হবে, সিরিয়া। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে সিরিয়া। আচ্ছা, এইবারে দেখো, পাল রাজারা বৌদ্ধ ধর্মের কোন শাখার পৃষ্ঠপোষক করেছিলেন বা করতেন? মহাযান, বজ্রযান। হিনযান, বজ্রযান, বজ্রযান। থেরবাদ? এটা সঠিক উত্তর বজ্রযান স্যার। এটা সঠিক উত্তর হবে বজ্রযান। কারণ বজ্রযান হচ্ছে মন্ত্রতন্ত্রের দিকে ছিল, ওই জন্য। তারপরে তান্ত্রিক। কোন পাল রাজা যুদ্ধক্ষেত্রে নৌবাহিনী গড়ে তুলেছিলেন? যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ। এবার হচ্ছে দেবপাল, মহিপাল, রামপাল, আছে ধর্মপাল? দেবপাল। রামপাল। দেবপাল। রামপাল। আচ্ছা, এটা স্যার সঠিক উত্তর দেবপাল হবে থেকে রামপাল। ওই দেবপাল। যখন কৈবর্ত বিদ্রোহটা করেছিল, তখন রামপাল মাঝপথে নৌবাহিনী গঠন করে ওই কৈবর্ত বিদ্রোহে লড়াই করে জয়ী হয়েছিলেন, ঠিক আছে? এটা সঠিক উত্তর হবে তাহলে রামপাল। আচ্ছা, কোন পাল রাজা আর্য সিদ্ধি রচনা করেছিলেন? গোপাল, দেবপাল, মহিপাল, ধর্মপাল? আর্য সিদ্ধি নামক গ্রন্থ কে রচনা করেছিলেন? গোপাল, দেবপাল, মহিপাল, ধর্মপাল? বলো। ধর্মপাল। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে ধর্মপাল। সেন আমলে কুলীন বলতে কাদেরকে বোঝায়? কৃষক, ব্যবসায়ী, উচ্চ শ্রেণীর উচ্চ শ্রেণী। আচ্ছা, এখানে আমি বলি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, যোদ্ধা। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? উচ্চজন ব্রাহ্মণ শুদ্ধই হবে। আচ্ছা, এখানে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ লিখতে চেয়েছিলাম, রাখাল হয়ে গেছে। এটা উচ্চ শ্রেণীর ব্রাহ্মণটা হবে সঠিক উত্তর, হ্যাঁ। এবারে দেখো, সোমপুর মহাবিহারের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া গিয়েছে? সেটা হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ? বাংলাদেশ। বাকিরা বলো। বাংলাদেশ হবে। বাংলাদেশ। বাংলাদেশ। এটার সঠিক উত্তর হবে বাংলাদেশ, ঠিক আছে? কার কটা করে হচ্ছে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? কোন পাল রাজা সর্বাপেক্ষা বেশি দিন রাজত্ব করেছিলেন? এগুলো আগে ভালো করে অপশনগুলো দেখবে। দেবপাল, মহিপাল, রামপাল,
গোপাল। দেবপাল। আমরা স্যার সাধারণত দেবপাল হবে। আমরা সাধারণত কি করি যে গুরুত্বপূর্ণ যে ডাইনেস্টি গুলো আছে যেমন গুপ্ত, মৌর্য, এরকম বড় বড় ডাইনেস্টি রাজাদের কারা কতটা শাসন করেছে সেটা দেখে নিই, কিন্তু ছোট ছোট ডাইনেস্টি গুলোর যে আমরা দেখি না, এটা ভুল করে বসি, তার জন্য এই প্রশ্নটা দিয়েছি। এটার সঠিক উত্তরটা তোমরা রামপাল দেখবে হবে। রামপাল হবে। হ্যাঁ, রামপাল হবে এটা। দক্ষিণ ভারতে মৌর্যদের উত্তরসূরি কারা ছিল? শুঙ্গ, কণ্ব, সাতবাহন। সাতবাহন, কুষাণ। সাতবাহন। বাকিরা বলো। স্যার কান্ন হবে স্যার। আচ্ছা দেখো, শুঙ্গ আর কান্ন এরা উত্তর ভারতের, কুষাণরা তোমরা জানো এটা আমাদের ভারতের তো ছিলই না এরা, তো এটা সঠিক উত্তর হবে সাতবাহন। ওই যে অন্ধ্র অন্ধ্র তোমরা পড়ো না, অন্ধ্র অন্ধ্র যে কথাটা বলে অন্ধ্র, হ্যাঁ, তো ওই অন্ধ্রপ্রদেশ থেকে এদের। স্যার ওরা স্যার মৌর্যদের উত্তরসূরি ছিল। হ্যাঁ, মৌর্যদের উত্তরসূরি মানে শুঙ্গ আসছে, কান্ন আসছে, তারপরে তো সাতবাহনটা আসছে, তো এরা তো উত্তর ভারতের ছিল এগুলো সবই। তা আমি কি বলেছি প্রশ্নটা তোমাকে দেখতে হবে না, দক্ষিণ ভারত তো হলো, তা দক্ষিণ ভারতে তো ছিলই না এরা দক্ষিণ ভারতে, কারণ সাতবাহনটা ছিল। তো তোমাকে না অপশনগুলো স্যার আমি বলছি স্যার স্যার ওরা কি উত্তরসূরি ছিল তাই বলছিলাম না, স্যার। উত্তরসূরি ওইভাবে তো নয়, শুঙ্গটা ছিল, তারপরে কন্নড় আসলো, সাতবনটা আসলো। তো এখানে তোমাকে ওইভাবেও দেখতে হবে যে এখানে প্রশ্নটার ভাষাটা কি বলেছে, ঠিক আছে? এখানে উত্তরসূরি এটা কোশ্চেন হচ্ছে যে দক্ষিণ ভারতের সমসাময়িক মৌর্যদের উত্তরসূরি কে ছিল? ওটাও হতে পারে, তুমি এখানে তো ভুল বলতে পারবে না, কারণ এটা তো সবাই তো উত্তর ভারতের ছিল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ওকে। মৌর্য আমলে সন্নিধাতা কারা ছিল? কোষাধ্যক্ষ, প্রাদেশিক পরাজয়কারী। তারপর হচ্ছে তোমার কি ধর্ম ধর্মাধ্যক্ষ, তারপর হচ্ছে করায়কারী। সন্নিধাতা হচ্ছে কোষাধ্যক্ষ। আচ্ছা, এটার সঠিক উত্তর সন্নিধাতা হবে হচ্ছে কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ। স্যার ডি হবে। না না, এটা হবে এ নাম্বারটা, কোষাধ্যক্ষ হবে, আর সমাহারটা হচ্ছে হ্যাঁ নেক্সট কোষাধ্যক্ষ। মৌর্য আমলে দক্ষিণ পথের রাজধানী কোথায় ছিল? স্যার সুবর্ণগিরি। দক্ষিণ আমাদের সুবর্ণগিরি। উজ্জয়িনী, পাটলিপুত্র, সুবর্ণগিরি। এটা সঠিক উত্তর হবে সুবর্ণগিরি, ঠিক আছে? বেসনগড় শিলালিপি থেকে আমরা কোন রাজা সম্পর্কে জানতে পারি? এখানে একটু বলি আমি। হেলিওডোরাস। হেলিওডোরাস হবে স্যার। আচ্ছা, তারপরে আমি বলি, এখানে আমার যদিও প্রশ্নটা একটু টেকনিক্যালি ভুল হয়েছে, এখানে রাজা নয়, কারণ হেলিওডোরাস একজন দূত ছিল। আমাদের এমনি দেওয়া উচিত ছিল যে বেসনগড় শিলালিপি থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে হেলিওডোরাস। ও কিন্তু গন্ডোপাধ্যায়। রাজা ছিল না, ও ছিল একজন দূত ছিল। আচ্ছা, বিখ্যাত দশাবতার মন্দির কোথায় অবস্থিত? মথুরা, ভিতরগাঁও, উজ্জয়িনী, দেওঘর। 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 এটা হচ্ছে দেওঘরের দশাবতার মন্দির গুপ্ত আমলে নির্মাণ হয়েছিল, সঠিক উত্তর হবে দেওঘর। আমি জানি। গুপ্ত আমলে প্রশাসনিক বিভাগের সঠিক ক্রমটা এখানে আজ দেওয়া আছে কোনটা, এবার তোমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো, গুপ্ত আমলের প্রশাসনিক বিভাগের ক্রম, হ্যাঁ, ভক্তি বিষয় গ্রাম। স্যার ভক্তি বিষয় গ্রাম। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে ভক্তি, বিষয় আর গ্রাম, ঠিক আছে? মন্ডল হবে না, কারণ হচ্ছে এই যে দেশ, আগে দেশ তারপরে মন্ডল তারপরে গ্রাম হতো, তাহলে এটা ঠিক হতো, এটা হবে না। ওরা শুনতে পাচ্ছ। আচ্ছা, মীর মোহাম্মদ মাসুদ রচিত তারিখ-ই সিন্ধ গ্রন্থটি, যেটা ওই আরবের সময়কালে আরবদের সিন্ধু অভিযান সম্পর্কে জানা যায়, এই গ্রন্থটি কার সময়কালে রচনা করা হয়েছিল? মোহাম্মদ বিন কাসিমের সময়কালে, ইলতুৎমিশের সময়কালে, আকবরের সময়কালে, শের শাহের সময়কালে? বলো এটা সঠিক উত্তরটা। স্যার এ হবে। সবাই দেখো উত্তর অপশনগুলো দেখে করার চেষ্টা করো। আকবরের সময়কালে 1575। এটা আকবরের সময়কালে, গুড। গ্রন্থটা হচ্ছে লেখা হয়েছিল 1600 সালে, তো এটা আকবরের সময়কালে হবে সঠিক উত্তর, ঠিক আছে? মোহাম্মদ বিন কাসিম কোন যুদ্ধে সিন্ধুর শাসক জাহিরকে পরাজিত করেছিল? এখানে 4টা যুদ্ধ দেওয়া আছে। রাওয়ার যুদ্ধে। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে সি নাম্বার, রাওর যুদ্ধে। 712। গজনী বংশের অন্তিম শাসক কে ছিলেন? গজনী বংশের ওই যে মাহমুদ গজনী যে ছিল, তার বংশের অন্তিম শাসক কে ছিলেন? ইসমাইল, খসরু শাহ, খসরু মালিক, পিরাই শাহী। খসরু শাহ বি। স্যার ডিটা হবে ডি। বি স্যার। না দি হবে না, খসরু শাহ হবে। আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে খসরু শাহ, ঠিক আছে? বি। বি 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 খসরু শাহ। ঘড়ি কুতুবউদ্দিন আইবককে কোন পদে নিয়োগ করেছিলেন?
মানে ঘড়ি তার দাস কুতুবুদ্দিন আইবককে কোন পদে নিয়োগ করেছিলেন? সরি জাহানদার, আমিরি আমির আকুর খসরু, আমির আমিরি ইফতিখার, আকুর। আমির আমিরি এটা আকুর সঠিক উত্তর। ছিলেন তো লাস্ট মুহূর্তে। আচ্ছা, এটা হচ্ছে স্যার এ আমির, হবে সরি জানদা না এটা সঠিক উত্তর আমিরি আকুর। আমি স্যার বি দেবো স্যার। আমিরি অশ্বারোহী আকুর অশ্বসভার অশ্বারোহী প্রধান। বাহিনীর প্রধান নিয়োগ করেছিলেন তাকে, আমিরি আকুর। ঠিক আছে। আচ্ছা, সরি জাহানদার সুলতানি আমলের কাজ কি ছিল? অশ্বারোহী বাহিনীর প্রধান, শিকারী বিভাগের অঙ্গরক্ষক, গুপ্তচর। স্যার অপশন সি স্যার। সি হবে অঙ্গরক্ষক। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে সি নাম্বারটা। সরি জাহানদার কথার অর্থ বা অঙ্গরক্ষক। সেই সময় হচ্ছে অঙ্গরক্ষক। আচ্ছা, প্রথম চরখার উল্লেখ আমরা কোন গ্রন্থে পাই? সেটা হচ্ছে মিনাজউদ্দিন সিরাজের ইসামির ফুতুল তবাকতি। সালাতেন। এটা কি অবশ্যই ইসামির ফুতুস ইসলামিক সালাতিন? ফুতুল সালাতিন। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে বি বি। ইসামির ফুতুস সালাতিন থেকে। ঠিক আছে। কোন বিজয়ের পর ইলতুৎমিশ রাজিয়াকে উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন? গোয়ালিয়র, রণথম্বর, গোয়ালিয়র। বামিয়ান, গুজরাট। গোয়ালিয়র। বাকিরা কেউ কিছু বলবে? স্যার আন্দাজে বলতে পারবো না। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে কারণ গোয়ালিয়র। ইলতুৎমিশকে কোন ঐতিহাসিক মুসলিম রাজ্যের বাস্তবিক সংস্থাপক বলে উল্লেখ করেছিলেন? প্রশ্নটা আগে ভাষাটা দেখো। ইলতুৎমিশকে কোন ঐতিহাসিক মুসলিম রাজ্যের বাস্তবিক সংস্থাপক বলেছেন? অমলেশ ত্রিপাঠী, ঈশ্বরী প্রসাদ, ল্যান্ডফুল না সতীশচন্দ্র? ঈশ্বরী প্রসাদ। ল্যান্ডফুল হবে মনে হচ্ছে। বাকিরা কেউ বলবে? এটা সঠিক উত্তর হচ্ছে অমলেশ ত্রিপাঠী হবে। ঠিক আছে। আচ্ছা, ইলতুৎমিশকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে বলেছিলেন? এটা সঠিক উত্তর কি হবে বলো? অমলেশ ত্রিপাঠী, ঈশ্বরী প্রসাদ, ইরফান হাবিব, আমির খসরু। এটা হচ্ছে ঈশ্বরী প্রসাদ হবে স্যার। ইলতুৎমিশকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে বলেছিলেন? বলো উত্তরটা বলো। স্যার বি। এটা সঠিক উত্তর হবে ঈশ্বরী প্রসাদ আর হচ্ছে ল্যান্ডফুল। এই জন্য ল্যান্ডফুল এখানে অপশন বি নাই। দুইজনে মিলে বলেছিল যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, আর অমলেশ ত্রিপাঠী বলেছিল মুসলিম সার্বভৌমত্বের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। এই যে ছোট ডিফারেন্স, এগুলো মনে রাখবে। কোন সুলতানকে সমাধি নির্মাণের পিতা বলা হয়? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, ফিরোজ শাহ তুগলক। বলো। ফাদার অফ টম বিল্ডিং ইলতুৎমিশ। স্যার বি। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। কারণ হচ্ছে এই ইলতুৎমিশ তার যে পুত্র নাসিরউদ্দিন যে মারা গেছিল, তার সমাধির উপর প্রথম সুলতানি আমলে সমাধি নির্মাণ করেছিলেন, যেটাকে সুলতান ঘড়ি বলা হয়, দিল্লিতে নির্মাণ করেছিল। তার জন্য তাকে সমাধি নির্মাণের পিতা বলা হয় ইলতুৎমিশকে। আচ্ছা, বন্দেগানি চেহেলগানির উল্লেখ প্রথম কোন গ্রন্থ থেকে আমরা পাই? জিয়াউদ্দিন বার্নি, তারিখি ফিরোজ শাহী, ইসলামির ফুতুস সালাতিন, মিনাজউদ্দিন সিরাজের তবাকতি নাসিরি, আমির খসরুর কিরানুস সাদিন থেকে আমরা। এবার বলো যে কোন গ্রন্থ থেকে বন্দেগানি চেহেলগানির প্রথম উল্লেখ পাই? ইসামির ফুতুস সালাতিন। বাকিরা কেউ কিছু বলবে? স্যার সি হতে পারে কি স্যার? আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে ইসলামির ফুতুস সালাতিন থেকে আমরা ওই বন্দেগানি চেহেলগানির প্রথম উল্লেখ পাই। আর ভালো করে শুনবে, আর জিয়াউদ্দিন বারনি প্রথম এই বন্দেগানি চেহেলগানির ডেফিনেশনটা দিয়েছিল, সংজ্ঞাটা দিয়েছিল যে বন্দেগানি চেহেলগানি আসলে কি। তারপরে মিনাজউদ্দিন সিরাজের তবাকতি নাসিরি থেকে আমরা কিন্তু এই বন্দেগানি চেহেলগানির 25 জন সদস্যের বর্ণনা জানতে পারি। ঠিক আছে। তো তিনটা গ্রন্থই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনটা গ্রন্থ থেকেই আমরা এই বন্দেগানি চেহেলগানির উল্লেখ পাই, কিন্তু প্রথম বলেছি যেহেতু, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ইসলামির ফুতুস সালাতিন থেকে। ইফতা ব্যবস্থার বর্ণনা প্রথম কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি? জিয়াউদ্দিন বার্নি, তারিখি ফিরোজ শাহী, ইসলামির ফুতুস সালাতিন, আমির খসরুর কিরানুস সাদিন, নিজাম উল মুলক তুসির সিয়াসতনামা। নিজামুল মুলক স্যার ডি। সিয়াসতনামা। বাকিরা কেউ কিছু বলবে? ইফতা ব্যবস্থার বর্ণনা আমরা কোন গ্রন্থ স্যার থেকে ডি। প্রথম জানতে পারি? জাসদনামা। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে নিজামুল মুলক তুসির সিয়াসতনামা থেকে। তারপরে আমরা এই মিনাজউদ্দিন সিরাজের তবাকতি নাসিরি থেকেও কিন্তু জানতে পারি, কিন্তু প্রথম আমরা বর্ণনা পাই তুসির সিয়াসতনামা থেকে। আচ্ছা, তিয়াসতনামা না সিয়াসতনামা স্যার? সিয়াসতনামা। তিয়া হয়ে গেছে সিয়াসতনামা। ঠিক আছে, আমি তো বলছি তিয়াসতনামা না? হ্যাঁ সিয়াসতনামা মানে তিয়া হয়ে গেছে। আমির খসরু প্রথম কোন গ্রন্থটি লিখেছিলেন? নূর ইশতিয়ার, কিরানুস সাদিন, তুগলকনামা, আসিকি। কিরাসুস সাদিন।
যেখানে বুর্গা খান আর বলবনের কথোপকথন এই বল- কাইকোবাদের। বলো, বাকিরা কেউ কিছু বলবে? যে স্যার কিরানুস ঠাকুর। আমির খসরুর প্রথম কনফিউজ আছে। মসনবী বা আচ্ছা, আমির খসরুর প্রথম মসনবী বা প্রথম গ্রন্থ হচ্ছে কিরানুস সাদিন, আর শেষ মসনবী তুগলকনামা, মনে রাখবে। হ্যাঁ, আর এই নূর স্পিয়ার থেকে ভারতকে যে ধরতির শহর বলেছিল সেটা বর্ণনা করেছিল, যেখানে আমরা ওই যে কি বলে তোমার মোবারক শাহ খলজি যে আছে, তিনি যে একটা বিচিত্র ধরনের পরিবেশ তৈরি করেছিল তার বর্ণনা দিয়েছিল এই নীর স্কোয়ারে। আর আশিকিতে হচ্ছে ওই আলাউদ্দিন খলজির যে পুত্র, কি যেন খসরু শাহ মনে হয়, আই থিঙ্ক, তিনি যে খিজির খা, খিজির খা, আচ্ছা খিজির খা, ওই জুয়েল রানী খিজির খা, তার যে বিবাহ দেবল হয়েছিল রানী সেটা খিজির আমরা খা। এই আশিকি থেকে জানতে পারি। দেবল আচ্ছা, দেওয়ানি বন্দেগান সুলতানি আমলের কোন ধরনের বিভাগ ছিল? গুপ্তচর বিভাগ, সামরিক বিভাগ, দাস বিভাগ, দাতব্য বিভাগ? দাস বিভাগ, ফিরোজ শাহ তুগলক। দাস বিভাগ, আচ্ছা, ফিরোজ শাহ সামরিক। তুগলক। এটা সঠিক উত্তর হবে, ফিরোজ শাহ তুগলক দাস বিভাগের প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, এটাই হলো তোমাদের লাস্ট প্রশ্ন। 53টা প্রশ্ন ছিল, এর মধ্যে কে কয়টা পেরেছো তোমরা বলতে পারো আমাকে। আচ্ছা, দেওয়ানি বন্দেগান এটা মানে ডিপার্টমেন্টটা কেন তৈরি করা হয়? দেখো, সুলতানি আমলের সব থেকে বেশি দাস ছিল হচ্ছে এই ফিরোজ শাহ তুগলকের, 1,80,000 মনে হয়, আই ও থিঙ্ক। সরি সরি সরি, হ্যাঁ, দেওয়ানি বন্দেগান, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে। এই কারণে ওকে। তিনি একটা আলাদা করে দাস বিভাগ করেছিল, যার জন্য এটার নাম রেখেছিল দেওয়ানি বন্দেগান। এই হলো তোমাদের মোটামুটি একটা আমি যেটা তোমাদের বলেছিলাম যে একটা মক টেস্টের মতো নেব, তো এখানে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে 53টা প্রশ্ন ছিল। তো তোমরা যারা যারা আমার ক্লাসটা করলে অবশ্যই তোমরা জানাবে, মানে নিজেরা সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবে যে কে কটা করে পেয়েছো। আমি মানে বুঝতে পারবো তোমাদের পারফরমেন্স কেমন হচ্ছে। আর এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে থাকবে। হুম, এই ধরনের প্রশ্নগুলোই এসএসসিতে থাকবে। তা আমি এই কারণে রেখেছি, অনেকে আমাকে একটা কথা বলে যে আমি নাকি বলে প্রশ্নগুলো একটু টাফ করি, এরকম প্রশ্ন আসবে না। তো ওই জন্য আমি এবারে ভেবেছি যে মানে সহজগুলোই রাখার চেষ্টা, মডার্ন থেকে মানে মধ্যমণি থেকে সহজ করার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকলো। অবশ্যই তোমরা জানাও আমাকে। হ্যাঁ, স্যার স্যার হ্যাঁ বলো। স্যার পিডিএফটা দিবেন স্যার এটা? এই পিডিএফটা দেওয়া যাবে না, এখানে দেখো না আমার অনেকটা প্রশ্ন আছে, এইগুলো এখানে তো জাস্ট একটা পার্ট হলো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। ঠিক আছে, পিডিএফটা আমি কাউকে দিতে পারবো না। এইখানে মোটামুটি তুমি যদি দেখো, এখানে কি শুধুমাত্র আজকে যেগুলো করলাম এখানে এখানে আমি এই পিডিএফটাতে আমি প্রশ্ন টাইপিং করতে থাকি, আমার পিছনে অনেকগুলো প্রশ্ন আছে। এগুলো করতে গেলে আবার তোমরা আবার অনেকেই আমাকে বলে যে কঠিন প্রশ্ন করেছি, এই দিকের গুলো, এদিকে অনেকগুলো কঠিন কঠিন প্রশ্ন আছে, তার জন্য এগুলো দিইনি। এই যে এগুলো এগুলোতে একটু টাফ আছে, এই প্রশ্নগুলো আমি দিইনি। স্যার বলছিলাম যে নেট সেটে তো এরকম ডাইরেক্ট কোশ্চেন দেয় না, সেই ঘুরিয়ে ফিরিয়েছে কিরকম টাইপের দেয়। দেখো, তোমাকে তো সে দেয় না ভালো কথা, তোমাকে তো এগুলোও তো জানতে হবে, এটাও তো একটা ব্যাপার আছে। এগুলোও তো একটা পারফরমেন্স। ঠিক আছে, তো নেট সেটের কথা আমি এখন আপাতত দূরে রেখেছি, তোমাদের তো আমি কত রকমের স্টেটমেন্ট তুলে দেয় তা থেকে। এই যে আমি যে প্রশ্নগুলো প্রথম দিকে বানিয়েছি, এই যে প্রশ্নগুলো, এই যে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য, এই ধরনের প্রশ্ন হয় নেট সেটে। ঠিক আছে, একটা গেল, এই যে ব্যাখ্যাটাও দিয়েছি আমি। তারপরে দাঁড়াও, এই যে এই ধরনের প্রশ্নগুলো দেয়, মহাবীর সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলো সত্য, সত্যগুলো এবার আইডেন্টিফাই করতে হবে, এই ধরনের নেটের হ্যাঁ প্রশ্নগুলো স্যার হয়। এরকমই দেয়। হ্যাঁ, আমি সব জানি, এখন বর্তমানে সামনে আমার এসএসসিটা আসতেছে, তো আমি এই জন্য একটু ফোকাসটা এদিকে দিচ্ছি। এই কিছুদিনের মধ্যেই আবার আমি নেট সেট মূলক প্রশ্ন করব, অবশ্যই। চাপের কিছু নেই, ওটা নিয়ে চাপ নিবে না। আমি যখন আমার এসএসসিটা আর 2টা মাস আছে, তারপরে আবার পুরো ধাঁচে আমি নেট সেটের প্রশ্ন করব, সেখানে আবার এরকম প্রশ্ন তুমি পাবেই না ডিরেক্ট। ঠিক আছে, ডিরেক্ট প্রশ্ন থাকে, নেট সেটেও থাকে, সেটেও থাকে, সেখানে ম্যাক্সিমাম 12-15টা পাবে তুমি। ঠিক আছে, বাকি 80টার মতোই তোমার হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা বড় করলাম না, এটা আমি ইউটিউবে যেহেতু আপলোড করব, নাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে আপলোড করতে, সবাই লেট করো।